লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ। মেয়েটা তার মুখ আমার কানের কাছে নিয়ে গিয়ে বলল, জানিস আমি কেন তোদের সামনে খাই না? না, আমি জানতে চাই না। একটু বলতে দে না রে। আমি আমার বাবা না আমার মাকে খুব চিৎকার করে বকতো সব সময়। আমার খুব ভয় করতো জানিস, কেঁদে ফেলতাম সেই ছোট থেকে। আর চোখের জল পড়তো খাবারে, সেটাই খেতে হতো। আর তারপর থেকে আমার মনে হতো কারোর সামনে কিছু খেলেই তার মনে হবে আমি চোখের জলে ভেজা খাবার খাচ্ছি। না না, তুই চলে যা। কেন আসিস বারবার? তুই তো আর বেঁচে নেই, তাই তো? তাও তো আসি দেখ। সেই যে কথাগুলো তোকে বলতে চেয়েছিলাম, তুই শুনিসনি, তাই। আচ্ছা, আমার দিকে তাকা একবার চৈত্রিকা। না, কি দেখতে পাবো তা জেনেও আমি তাকাতে বাধ্য হই। সেই মুখোশটা, মাগো! দম বন্ধ করা একটা আতঙ্কের মধ্যে ঘুম ভেঙে যায় আমার। আবার আবার সেই স্বপ্ন। এর কি শেষ হবে না কোনোদিন? অন্ধকার ঘরে বিছানায় উঠে বসে থাকি। ভুল করেছিলাম, না ভুল নয়, অন্যায়, হ্যাঁ অন্যায়। অল্প বয়সে ছিল তখন, ক্লাস 9-এ পড়ি। স্বাভাবিক জীবন। বাড়িতে মা বাবার অনেক ছোট বছর 7-8-এর ভাই রিক। ক্লাসে অনেক বন্ধু ছিল আমার। ছোট ক্লাস থেকে একসঙ্গে পড়েছি। একটা দল ছিল আমাদের। মধুজা, স্বপ্নশ্রী, দেবরূপা, ঝল্লরী, সুদেষ্ণা। নতুন বেড়ে ওঠা লতার মতো জীবনের উচ্ছল আনন্দে দুলে দুলে উঠতাম তখন। কলকল হাসি, কথা, গল্প। কার বাড়িতে মজার কি ঘটেছে, কোন উঠতি রোমিও কাকে দেখে একদম ফিদা, কোন অভিনেতার চুলের কায়দা কতটা মনোহরণ, এসব আর কি। পড়াশোনায় ভালোই ছিলাম সবাই। সবাই মোটামুটি সচ্ছল মধ্যবিত্ত ঘরের মেয়ে। প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না। ছোট ছোট শখ আহ্লাদ মেটাতে অভিভাবকরা কার্পণ্য করতেন না। বাস্তব জীবনের রূপটা তখন সামনে এলেও চিনতে পারিনি, কিংবা চাইনি চিনতে। পারিবারিক সমস্যা ছিল বই কি, এবং সেসব বোঝার মতো বয়সও কিছুটা হয়েছিল, কিন্তু সেসব নিয়ে আলোচনা হতো না আমাদের। সে সময়টা অমনিই ছিল। ওই সমস্যাগুলোর কথা অভিভাবকরা আড়ালেই রাখতেন সাধারণত। প্রকাশ্যে বলা বলি হতো না। অন্তরালে যাই থাক, আমরা ছোটরা সেসব নিয়ে বেশি ভাবতাম না, ভাবতে চাইতাম না, সেটাই ছিল প্রথা। তাই হয়তো আমরা অক্ষরার সঙ্গে ভালো ব্যবহার করিনি। আর ঘুম হবে না। ঘড়িতে দেখলাম 3:30। ডাক্তার বলেছে ঘুম না এলে অন্য কিছু করতে অল্প সময়ের জন্য। তাতে অবশ্য যে বিশেষ লাভ হয় তা নয়। ঘুমের ওষুধ আছে, কিন্তু এখন খেলে সকালে ওঠা সমস্যা হবে। আর অফিসে 9টায় আমার একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে। উঠে পড়ে কিচেনে গিয়ে সন্তর্পণে যতদূর সম্ভব নিঃশব্দে 1 কাপ কফি বানালাম। এই ফ্ল্যাটটা শেয়ার করি সুনেত্রা আর করবীর সঙ্গে। ওদের ঘুম ভাঙাতে চাই না। কাপ হাতে নিয়ে কিচেনের আলো নিভিয়ে আমার ঘরে জানলার ধারে হেলানো চেয়ারে গিয়ে বসলাম। এমনিভাবে অনেক বিনিদ্র রাত কেটেছে আমার। না চাইলেও স্মৃতির পাতাগুলো উল্টে যায়। আমাদের স্কুলটা ছিল বেশ নামকরা। ভর্তি হওয়া নিয়ে যথেষ্ট কড়াকড়ি ছিল। পড়াশোনার মান উঁচু। আমাদের ক্লাসে অন্যান্য ক্লাসের মতোই কয়েকটা দল ছিল। আমাদের মতো বেশ কয়েকজন মেয়ে, কয়েকজন অত্যন্ত ধনী, সাধারণত অবাঙালি পরিবারের মেয়ে, যারা পড়াশোনাকে বিশেষ প্রাধান্য দিত না। মেয়েকে কোনো রকমে একটা নামী স্কুল থেকে পাশ করিয়ে সামাজিকভাবে সুযোগ্য স্তরের পরিবারে বিয়ে দিয়ে দেওয়াই এদের অভিভাবকদের উদ্দেশ্য ছিল। আর কিছু আর্মি পরিবারের মেয়ে, যারা 2-3 বছর অন্তর অন্তর বদলি হয়ে যেত। এছাড়া ছিল কয়েকটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। ক্লাসে বা স্কুলের বাইরের ঘনিষ্ঠতা সাধারণত গ্রুপগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকত। মৌখিক বন্ধুত্ব থাকতো অবশ্য সকলের মধ্যে। আমাদের সময়ের এই পরিস্থিতি এখন অনেক বদলে গেছে অবশ্য। ক্লাস 9-এ এসে অক্ষরা ঘোষ আমাদের সঙ্গে ভর্তি হলো। ব্যাপারটা হলো যে ওকে কোনো দলই ঠিক গ্রহণযোগ্য মনে করলো না। এটা নির্মম শুনতে লাগলেও বাস্তব ছিল। সম্ভবত কোনো অখ্যাত স্কুল থেকে এসেছিল। পরে সবটা মোটামুটি জেনেছিলাম। ওর বাবা বা মায়ের শিক্ষা, কৃষ্টি, মূল্যবোধ বা সামাজিক যোগ্যতা তেমন ছিল না।
ওর বাবা অল্প সময়ের মধ্যেই এক উঠতি রাজনৈতিক নেতার নির্ভরযোগ্য অন্যতম অনুচর হয়ে সামান্য অবস্থা থেকে উন্নত হয়ে বেশ কিছু অর্থ ও ক্ষমতা অর্জন করেছিলেন। সৎ উপায়ে অবশ্যই নয়, তারই প্রভাব খাটিয়ে কোনো রকমে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। সামাজিক পরিচয়ের জন্য, তারপর মানিয়ে নেওয়ার ব্যাপারে মেয়েকে যে কি সহ্য করতে হবে সেটা নিয়ে তার মা বাবা কারোরই কোনো চিন্তা ছিল বলে মনে হয় না। সুতরাং অক্ষরার বেশভূষা, ভাবভঙ্গি, উচ্চারণ কোনোটাই মানানসই ছিল না। ক্লাসের অন্য গ্রুপেরা ওকে অগ্রাহ্য করত। আমাদের গ্রুপটার কাছাকাছি থাকার চেষ্টা করলেও বিশেষ পাত্তা পেত না। 14-15 বছর বয়স তখন আমাদের, নিজেদের নিয়েই ব্যস্ত। কখনো কখনো হয়তো করুণা করে আমরা কথা বলতাম দু চারটে, কিন্তু ও ছিল অসম্ভব মুখচোরা, প্রায় ভীতু, গুছিয়ে কথা বলতে পারতো না। টিচাররা কখনো ওকে কোনো প্রশ্ন করলে উঠে দাঁড়িয়ে হয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, কিংবা এমন একটা বোকার মতো কিছু উত্তর দিত যে সবাই হেসে ফেলতাম। শিক্ষিকা বিরক্ত হতেন। পড়াশোনায় খুব সাধারণ ছিল, না সুন্দরী ছিল না, কালো রোগা, তেল মাখা চুলে, শক্ত করে দুটো বেনি, সাদামাটা ভাবলেশহীন মুখ, ভাঁজবিহীন পোশাক, ভাঙা নখ, গলায় কালো সুতোয় একটা মাদুলি, এই ছিল অক্ষরা। হয়তো ঠিক মতো গ্রুমিং, চুলের যত্ন, ইস্ত্রি করা ইউনিফর্ম, এই সব হলে ওকে অতটাও খারাপ লাগতো না। সেসব নিয়ে ওদের বাড়ির কারোরই মাথা ব্যথা ছিল না। মারাত্মক আত্মবিশ্বাসের অভাব ছিল ওর, এখন বুঝতে পারি, যথাযথ কারণেই। বাড়িতে কাউকে কিছু বলার সাহস ছিল না ওর। ওর বাবার ছিল প্রচণ্ড বদমেজাজ, মাও ছিলেন নিতান্ত নিরীহ। পড়াশোনা এগোয়নি কোনো দিন এবং স্বামীর সংসারে তটস্থ হয়ে থাকতেন। অশান্তি, ঝগড়া, চেঁচামেচি ওদের বাড়ির সাধারণ পরিবেশ ছিল। পরিবারের অন্যেরা বোধহয় অক্ষরার এই ফ্যাশনি স্কুলে পড়াকে একেবারে সমর্থন করতো না, ফলে ঘরে বাইরে অক্ষরা হেয় হতেই থাকতো। এসব পরে জেনেছি। ওর মানসিক অবস্থা এখন অনুমান করে তীব্র গ্লানি হয়। অবশ্য আমাদের কি অতটাও দোষ ছিল? বয়সটাই ছিল আত্মকেন্দ্রিকতার। আমরা কখনো কখনো ওর সঙ্গে কথা টথা বলতাম হয়তো, কিন্তু ব্যাপারটা এগোতো না। লাঞ্চ রুমে সবাই নিজের নিজের বন্ধুদের সঙ্গে বসে হাসি গল্প করে খেত। অক্ষরা একটু দূরে আলাদা একটা টেবিলে পেছন ফিরে বসে একটা অ্যালুমিনিয়ামের তোবড়ানো কৌটো থেকে টিফিন বের করে খেতে বসতো। একদিন লাইফ সায়েন্সের সুচেতনা ম্যাম আমাদের কজনকে ডেকে বললেন, তোমরা ওই মেয়েটি, কি যেন নাম, অক্ষরা, ওর সঙ্গে একদম মেশো না কেন? একটু কথা টথা বলতে পারো তো? দেখি ও একা একা আলাদা বসে লাঞ্চ খায়। আমি বললাম, না ম্যাম, আমরা ডাকলেও আসে না তো। দেবরূপা বলল, ওই তো কথা বলতে চায় না। ও তো নতুন এসেছে, একটু লোনলি আর লেফট আউট বোধ করে। তোমরা একটু চেষ্টা করবে তো মিশতে, তা নয়? ম্যাম স্টাফ রুমের দিকে চলে গেলেন। পরদিন লাঞ্চের সময় আগে প্ল্যান করা ছিল আমরা কজন ঝুপঝাপ করে অক্ষরা টেবিলে গিয়ে বসে পড়লাম। অক্ষরা মুখ নিচু করে খাচ্ছিল, ভূত দেখার মতো চমকে উঠল। ঝল্লরি বলল, এই অক্ষরা, তুই তো আসিস না আমরা ডাকলে, তাই আমরাই এলাম। দেখি তো কি এনেছিস আজকে বাড়ি থেকে। আমি আমার লাঞ্চ বক্স খুলে বললাম, এই দেখ, আমি আজ চিজ স্যান্ডউইচ এনেছি, স্বপ্না চিড়ের পোলাও এনেছে, আয় আমরা ভাগ করে খাই। মধুজা সহৃদয় ভাবে তাকালো। অক্ষরা কেমন কাঠ হয়ে বসেছিল, এবার হঠাৎ ধড়মড় করে উঠে দাঁড়িয়ে বলল, না না, আমার খাওয়া হয়ে গেছে, বলে নিজের কৌটোটা তুলে নিয়ে প্রায় ছুটে পালিয়ে গেল। আমরা একটুক্ষণ অবাক হয়ে রইলাম। ভাব করতে চেয়েছিলাম তো, কিন্তু মধুজা বলল, আচ্ছা পাগল তো মেয়েটা, ওভাবে পালানোর কি হলো? ধুত, ছেড়ে দে, কি আর করবি, আমার খিদে পেয়ে গেছে। নিজের বক্স খুলল স্বপ্না। আমি স্যান্ডউইচে কামড় দিয়ে বললাম, কে জানে কি সমস্যা ওর, এই কাল টিভিতে কি মুভি দেখাবে জানিস? প্রসঙ্গটা ঘুরে গেল। এক রবিবার সকালে আমি বাড়িতে হোমওয়ার্ক করতে করতে শুনলাম আমাদের কাজের বউ পুন্নিদি ঘর মুছতে মুছতে রান্নার ডলি মাসিকে বলছে, ওই তো দুলাল ঘোষের বাড়ির কথা বলছি, আমরা তো কাছেই থাকি গো। মা গো, রাত দিন কি ঝগড়া আর চিৎকার, ছোট লোকদের বাড়ি একটা। দুলাল ঘোষের বাপ তো কলের মিস্ত্রি ছিল, এখন তো দুলাল ঘোষ অনেক পয়সা করেছে পার্টি করে, কিন্তু কথাবার্তা ব্যবহার রীত নীত ভদ্রলোকের মতো না।
বুঝলে মাসি? এইখানে খাটো গলায় কি একটা বলল, আর ডলি মাসি বলল, ও মা, সে কি গো? মা রিককে বকে ঝোঁকে খাওয়াচ্ছিলেন, এদিকে এসে বললেন, হাতের কাজ সারো দেখি তোমরা তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে, বাজার এসে যাবে এক্ষুনি। সব সময় আজে বাজে গল্প। পূর্ণিদি বালতি সরাতে সরাতে বলল, না গো, তাই বলছিলুম, ওই দুলাল ঘোষের মেয়ে আমাদের চৈতি দিদির সঙ্গে এক ক্লাসে পড়ে তো। ওদের বাড়িটা তেমন ভালো নয় কো, ওর সঙ্গে না মেশাই ভালো, এই আর কি। মা প্রায় অনিচ্ছা সত্ত্বেও বললেন, চৈতির সঙ্গে পড়ে? ও, কোথায় বাড়ি ওদের? কাছেই গো, ওই মোড়টা ঘুরে শিব মন্দিরের পেছনে। পুরনো বাড়ি দিব্যি সারিয়ে সুরিয়ে নিয়েছে, হাতে কাঁচা পয়সা কি না। যাকগে, থাক ওসব কথা। ডলি, দেখি কি রান্নার ব্যবস্থা আজ। রিকের জন্য মুরগির স্টু হবে। আমি কান খাড়া করে শুনছিলাম, এখন পেন্সিল চিবোতে চিবোতে ভাবতে লাগলাম। মনে হলো অক্ষরাকে বার কয়েক দেখেছি, কিছুটা দূরত্ব রেখে এদিক দিয়ে স্কুল থেকে ফিরতে। আমাদের স্কুলটা কাছেই, হেঁটে যাওয়া যায়, ইচ্ছে হলে রঘুদার অটো নিই। সকালবেলা সাধারণত বাবা গাড়িতে অফিসে যাওয়ার পথে আমায় স্কুলে নামিয়ে দিয়ে যান। অক্ষরা বোধহয় জেনেছিল আমি ওর বাড়ির কাছেই থাকি। স্কুল থেকে হেঁটে ফেরার সময় লক্ষ্য করলাম ও আজকাল আমার পেছনে পেছনে আসে। কিরকম অস্বস্তি হতো একটা। দু একবার কথা বলার চেষ্টা করলাম, নেহাত ভদ্রতা বশত, কিন্তু ও কেমন শুকনো ভীতু মুখে আমার দিকে চেয়ে থাকতো, কিংবা খুব সংক্ষেপে হ্যাঁ না বলতো। বিরক্তি লাগতো, কত আর চেষ্টা করা যায়। অথচ আমি দেখতাম আমার স্কুল থেকে বেরোতে কোনোদিন দেরি হলেও ও অপেক্ষা করত আমার পেছন পেছন হাঁটবে বলে। ভালো লাগতো না আমার। বন্ধুদের বলেছিলাম, ওরা হয় কাঁধ ঝাঁকাতো কিংবা বলতো, ধুত, যা খুশি করুক না, তোর কি, কিংবা ঠাট্টা করতো, ইস, তোর ওপর ক্রাশ খেয়েছে বোধ হয়, তুই সুন্দরী কি না। আমিও হেসে ফেলতাম, তবে অস্বস্তিটা থেকেই গেল। আর আর কেমন একটা বিতৃষ্ণা। একদিন আমি নিজেদের বাড়ি অবধি পৌঁছে কি ভেবে ঘুরে ওকে বললাম, আমাদের বাড়ি আসবি? অক্ষরা বলল, না না, আমি ওই দিকে যাব। আমাদের বাড়ি ওই মোড়টা ঘুরে। একদিন আসিস? বলে আমি বাড়ি ঢুকে গেলাম। আসেনি, ভালোই হয়েছে। আর একদিন বৃষ্টি পড়ছিল, আমি রঘুদার অটো নিলাম। দেখি একটু দূরে একটা পুরনো ছাতা নিয়ে অক্ষরা হাঁটছে। আমি রঘুদাকে থামতে বলে অক্ষরাকে ডেকে বললাম, অটোতে চলে আয়, ভিজবি কেন, আমাদের বাড়ি অবধি চল অন্তত। অক্ষরা যথারীতি মাথা নেড়ে না করছিল, কিন্তু তক্ষুনি জোরে বৃষ্টি এলো। রঘুদা অধৈর্য হয়ে বলল, উঠে পড়েন দিদিমণি। আর অক্ষরা ইতস্তত করে উঠে কাঠ হয়ে বসে রইল। আমার দুই একটা কথার উত্তরে প্রায় কিছুই বলল না। আমি শেষ অবধি বিরক্ত হয়ে বললাম, তোর সমস্যাটা কি, কথার উত্তর দিতে পারিস না? মুখ নিচু করে ওর ব্যাগটা কোলে চেপে বসে রইল। ওর ড্রেসের ঘেরের একটা জায়গায় সেলাই খুলে এসেছে, চুল থেকে নারকোল তেলের বাসি গন্ধ আসছিল। বললাম, এই অক্ষরা, তোর চুলটা ভালো করে শ্যাম্পু করে একটা বেনি বাঁধিস না কেন? তোর মাকে বলবি আর চুলটা কাটিয়ে ছোট করে নিতে পারিস, ভালো লাগবে। ও কেমন আঁতকে উঠে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেউ দেবে না করতে, সবাই খুব রাগ করবে, বকবে। আরে বকলে বকবে, তুইও তো জেদ করবি, আমি তো তাই করি। কেমন অসহায়ভাবে বলল, আমার ভয় করে, খুব ভয় করে। ওরা ওকে দেখে আমার মনে করুণা, অস্বস্তি, বিরক্তি, বিতৃষ্ণা মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমাদের বাড়ি এসে গিয়েছিল। রঘুদা অটো থামালো। অক্ষরা বলল, আমিও নামবো। আমি আমি তোকে কটা কথা বলবো। ওই জন্য আসিস পেছন পেছন? তা বল, কি বলবি? না না, এখন নয়, পরে পরে একদিন। তোকে বলতে ইচ্ছে করে। বলিস, সমস্যা কি? তুই সত্যি একটা হাদা, এ নিয়ে এত ইয়ে করার কি আছে? আমরা দুজনেই নেমে গেলাম। রঘুদার সঙ্গে আমাদের মাসকাবারি ব্যবস্থা আছে। ও অটো চালিয়ে চলে গেল। আর চোখে দেখলাম অক্ষরা কেমন কোল কুজো ভাবে ছাতা মাথায় ওদিকের ফুটপাত দিয়ে হেঁটে চলে যাচ্ছে মোড়ের দিকে। আমি মুখ ফিরিয়ে নিলাম। একদিন মা বললেন, সিঁড়ির তলায় হাবিজাবি কি সব জিনিস জমে আছে, ওগুলো পরিষ্কার করাচ্ছি। চৈতি, দেখ, ওই বড় বাক্সটায় তোর পুরনো খেলনা, খাতা, বইপত্র কি সব আছে। যদি রাখতে চাস গুছিয়ে রাখ, না হয় ফেলে দে। গুদোম হয়ে আছে ঘরটা। 2-3 দিন গড়িমসি করে শেষ অবধি বসলাম বাক্সটা খুলে। একগাদা জিনিস, ধুলো পড়া পুরনো টেক্সট বই, খাতা, বাতিল খেলনা, জট পাকানো রিবন, পুঁতি, খসে যাওয়া ক্লিপ, ছেলে মানুষই প্লাস্টিকের গয়না, এটা সেটা। এসব ফেলে দিতে হবে। একটা বাদামি খামে কটা ফটো। ও মা,
একটা আমার সঙ্গে নয়নার, ক্লাস 2তে খুব বন্ধু ছিলাম আমরা, বদলি হয়ে চলে গেল চেন্নাই। একটা ছোট্ট কাঠের বাক্সে একটা ঝুটো পাথরের মালা, নেল পলিশের শিশি, একটা ফ্রেম চটা হাত আয়না, পাতা ছেঁড়া ছবির বই দুটো, একটা লকেট, রূপোর নাকি কে জানে। আরে এটা কি? নিচ থেকে টেনে বের করলাম একটা গুটিয়ে রাখা কি যেন, একটা মুখোশ। আবছাভাবে মনে পড়লো কে যেন দিয়েছিল এটা। খুব ছোট ছিলাম তখন, খুব ভয়ের কিছু না জিনিসটা। একটা মেয়ের ভারী মেকআপ করা মুখ, ভুরু আর চোখ দুটোকে নীল কালো রং দিয়ে খুব টানা টানা করা, মাঝখানে গর্ত, গালে চড়া গোলাপি রং, টকটকে লাল ঠোঁট দুটো ফাঁক করা, বোধহয় কথা বলার সুবিধের জন্য। সুন্দর হওয়ার কথা, কিন্তু কেমন যেন লাগে দেখলে। আমি বললাম, মা, ও মা, এসে দেখো এটাকে। মা আঁচল দিয়ে একটা বাঁধানো গ্রুপ ছবি মুছতে মুছতে এসে বললেন, ও মা, সেই মুখোশটা। দুর্গাপুরে তোর মামা বাড়ির কাছে এক মহিলা থাকতেন, তিনি মুখোশ বানাতেন, এইটা তোকে দিয়েছিলেন। কিরকম যেন জিনিসটা। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম ওটাকে, একবার মুখে পড়েই খুলে ফেললাম। কেমন যেন অস্বস্তি হলো। রিকি ঘুরঘুর করছিল, বলল, এমা দিদি, কি বিচ্ছিরি মাস্ক, ফেলে দে। ধুলো নাকে ঢুকতে হেঁচে ফেললো। মা অন্যমনস্কভাবে বললেন, তুই ছোটবেলায় ভয় পেতিস ওটাকে, কেন কে জানে। আমি পরের দিন ব্যাগে করে মুখোশটাকে স্কুলে নিয়ে গেলাম। লাঞ্চ আওয়ারে ওটাকে নিয়ে মজা হলো খুব। সবাই একবার করে পড়ে ঠাট্টা ইয়ার্কি করে হেসে লুটোতে লাগলাম। দেখলাম অক্ষরা খানিকটা দূরে বসে কেমন অদ্ভুত দৃষ্টিতে আমাদের দেখছে। সেদিন ক্লাসের পর 3 তলার ঢাকা দেওয়া ছাদে আমাদের রিহার্সাল হলো। তাসের দেশ হবে স্কুলের বার্ষিকী অনুষ্ঠানে। আমাদের গ্রুপের সবাই আছি, নাচ কিংবা গান করব। খুব উৎসাহ আমাদের। এই প্রথম আমরা যোগ দেব। ক্লাস 9-এর নিচে কাউকে নেওয়া হয় না। ক্লাস শেষ হওয়ার পর ওরা এগোলো। আমি বললাম, তোরা যা, ওই যে মল্লিকা ম্যাম, আমি ওর সঙ্গে একটা কথা বলেই আসছি। ওকে বই সম্বন্ধে একটা প্রশ্ন করার আছে। কাজটা সেরে আমি খালি ক্লাসরুমে ফিরে এসে আমার ব্যাগটা তুলে নিয়ে তাড়াতাড়ি বেরোতে যাব, এমন সময় অক্ষরা এসে আমার সামনে দাঁড়ালো। বললাম, ও তুই? আমার আজ রিহার্সাল আছে, দেরি হবে, তুই চলে যা। না, সেজন্য না, আমার আমার তোকে সেই যে কটা কথা বলার ছিল। আজ হবে না, অন্যদিন বলিস। আমি এগোতে গেলাম। না না, আজকেই বলবো, তুই বলেছিলি শুনবি। উফ, বলছি তো অন্যদিন শুনবো। অক্ষরা হঠাৎ একটা হাত বাড়িয়ে আমার কবজিটা ধরলো। কি ঠান্ডা ওর হাতটা। আজকেই বলবো। গলাটা কেমন যেন। আমার অযৌক্তিকভাবে ভয় করলো হঠাৎ। খুব চুপচাপ লাগছে দোতলাটা। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। কি হচ্ছে কি? ছাড় আমায় বলছি। আমার কথা শুনবি না চৈতি? বলেছিলি যে। এরকম করছিস কেন বলতো? পাগল নাকি তুই? ওর শুকনো মুখে গর্তে ঢোকা ভীতু চোখগুলো জ্বলে উঠল। কেমন হিসহিস করে বলল, তোদের মতো নই বলে আমি পাগল না? আমার কথা শুনতে চাস না? না, আমায় তোরা দলে নিতে চাস না, তাই না? এই অক্ষরা, আমরা তোর সঙ্গে চেষ্টা করেছি ভাব করার, তুই। আমার ভীষণ বিরক্ত সন্ত্রস্ত লাগছিল। ওর মুখটা যেন কিরকম অন্যরকম হয়ে গেছে, লাল টকটকে, গলার শিরাগুলো ফুলে উঠেছে। আর মুখোশ নিয়ে হাসছিলি তোরা না? তোরা তো এমনিতেই মুখোশ পরে থাকিস, যেন কত আনন্দে আছিস, কি খুশি, কি মজা না রে। কি ভালো জীবন তোদের, হ্যাঁ? আমার মতো নয়। আসল ব্যাপারগুলো আমি জানি না ভেবেছিস? জানিস তোদের মধুজার বাবার অফিসে টাকার গোলমাল করার জন্য 3 মাস চাকরি ছিল না? ঝল্লরির ছোট পিসি বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটা মাতাল গুন্ডাকে বিয়ে করেছে। আর দেবরূপার মা, ওর একটা বয়ফ্রেন্ড আছে। ও অসংলগ্নভাবে বলেই যাচ্ছে, আর আমার হাত পা জমে অবশ হয়ে যাচ্ছে, ভয় করছে। জানি সবার সব কথা আমি জানি। আমাদের বাড়ির লোকেরা এইসব নিয়ে কেচ্ছা করে তো সব সময়। জানিস, সুদেষ্ণার এক জ্যাঠা পাগল, তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়। আর তোর তোর মামার বাড়ির ফাঁকা ক্লাসরুমের গলার আওয়াজ দেওয়ালে ধাক্কা দিচ্ছিল। সিলিং ফ্যানগুলো বন্ধ। ব্ল্যাকবোর্ডে চকে কাবেরী ম্যামের লেখা বীজগণিতের কটা ইকুয়েশন মুছে মুছে গেছে। আমি দুহাতে কান চাপা দিয়ে বললাম, চুপ কর, চুপ কর, আমি আর তোর কথা শুনতে চাই না। আমি মুখোশ পরে থাকি না, সেই জন্য। ও আমার হাত দুটো নিজে ঠান্ডা শক্ত আঙুলগুলো দিয়ে টেনে নামিয়ে দিল। পড়লেই পারিস? এরকম এক কোণে সঙের মতো বসে থাকতে হয় না তবে? আমি আর সহ্য করতে না পেরে বলে ফেললাম, আজ তোকে আমার সব কথাগুলো বলবো চৈতি, যেগুলো কখনো বলি না কাউকে, কিন্তু তোকে শুনতেই হবে। আমি শুনবো না, আমি রিহার্সালে যাচ্ছি, তুই যা খুশি কর।
আমি কোনো রকমে ওকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে উঠে 3 তলার ছাদে গিয়ে হাঁপ ছাড়লাম। গিয়ে দেখি আমার দেরিটা কেউ খেয়াল করেনি। ক্লাস 10-এর শুভেচ্ছনাদি হরতনির ভূমিকায় আমি ফুলতলিতে এলেম বনে গানের সঙ্গে নাচতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, সেই নিয়ে গন্ডগোল। অঞ্জলি ম্যাম ঘাবড়ে গেলেই সবাইকে বকেন, এখন তাই করছেন। আমি অন্যমনস্কভাবে ভাবতে লাগলাম অক্ষরা হঠাৎ এমন করলো কেন, আর আমার কাউকে কিছু বলা ঠিক হবে কি না। রিহার্সাল চলতে লাগলো, আমি গাইছিলাম কেন নয়ন আপনি ভেসে যায়, আর গানের টিচার খুশি ম্যাম সুর ঠিক করে দিচ্ছিলেন। এমন সময় নিচে একটা শব্দ হলো, একতলায় কি। একটু থেমে গিয়ে রিহার্সাল চললো, তার একটু পরে একটা চেঁচামেচি। আমি থেমে গেলাম, সবাই ওর মুখের দিকে চেয়ে উঠে পড়লাম। ম্যামরা বললেন এখানেই থাকো সবাই, আমরা দেখছি। কিন্তু বারণ অগ্রাহ্য করে সবাই সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। 3 তলা, 2 তলা, আর আর 1 তলায় সিঁড়ির মুখটায় শেষ ধাপটার নিচেই অক্ষরা পড়েছিল এলোমেলো ভাবে। আমি বিস্ফারিত চোখে দেখলাম ওর হাত পা গুলো কেমন অদ্ভুত কোণে বেঁকে গেছে। মুখটা আমার মুখোশটায় ঢাকা। ঠোঁটের ফাঁকটা দিয়ে অনেকটা রক্ত গড়িয়ে পড়েছে, চুলের নিচেও। আমার মাথার ভেতরটা কেমন আবছা হয়ে যাচ্ছে। একটা মিশ্রিত গোলমাল। ঝাটপাট দেওয়ার মহিলারা দুজন চেঁচিয়ে বলছে, আমরা ওদিকে ঘর পরিষ্কার করছিলুম। দড়াম করে আওয়াজ হতে এসে দেখি এই হোম আগো, এই মেয়েরা এক্ষুনি ওপরে যাও সবাই। কল্পনা, তৃষা, তোমরা সকলকে নিয়ে যাও তো। অঞ্জলি দি, আপনি এক্ষুনি বড়দিকে ফোন করুন, অ্যাম্বুলেন্স, ডাক্তার। আচ্ছা, এটা তো 9-এর অক্ষরা ঘোষ না? না, পার্স নেই। ইস, কি করে এরকম। হ্যাঁ, অক্ষরা। ওর মুখে মুখোশ কেন? ম্যাম, ওটা তো চৈতি এনেছিল আজ আমাদের দেখাবে বলে। চৈতি? এই চৈতি? চৈতি কি হলো? এই ওকে ধরতো কেউ। আমার আর কিছু মনে নেই। অনেক পরে জ্ঞান ফিরে আসতে দেখি আমায় স্টাফ রুমে শুইয়ে দেওয়া হয়েছে। মাথায় মুখে জল দেওয়া হচ্ছে। মা বাবা ব্যাকুল মুখে আমার পাশে বসে। তারপর আবার সবটা গোলমাল হয়ে যায়। কি হয়েছিল? অক্ষরা? না না, আমায় কোনো রকমে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কদিন ধরে প্রবল মাথার যন্ত্রণা, বমি আর জ্বর। ঘোরের মধ্যে মনে হতো মুখোশটা পরে অক্ষরা আমার পাশে বসে আছে। আমি আঁতকে উঠতাম। মা আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বলতেন, কি হয়েছে মা? এই তো আমি, তুই ঠিক আছিস? অক্ষরা মরে গেছে না মা? আমি আমি তুই চুপ করে শো। ওগো শুনছো? চৈতির জ্বরটা আবার বাড়ছে বোধ হয়। দিন 7 লেগেছিল কিছুটা সুস্থ হতে। ডাক্তার বলেছিল ট্রমার জন্য ওরকম হয়েছিল। মানসিক বিশ্রাম প্রয়োজন, কাউন্সেলিং, অনেক রকম আলোচনা নিউজে, খবরের কাগজে। আরও কয়েকজন ছাত্রীও নাকি অসুস্থ হয়ে পড়েছিল। ওরকম একটা বিভৎস দৃশ্য দেখে সেটা হতেই পারে বলল সবাই। আর মেয়েটি তো ছাত্রী ছিল, সকলের পরিচিত। হ্যাঁ, খুবই মর্মান্তিক ট্র্যাজেডি। সঙ্গে সঙ্গে মারা গেছে নাকি? দুর্ঘটনাই হবে। ব্যাগের স্ট্রাপে পা জড়িয়ে গিয়েছিল শোনা যাচ্ছে। মুখোশটা? ওটা নাকি ক্লাসের একটি ছাত্রী সেদিন এনেছিল বাড়ি থেকে বন্ধুদের দেখাবে বলে। তারপর ভুলে ক্লাসে ফেলে রিহার্সালে চলে যায়। তা সেটা ওই মেয়েটি, কি যেন নাম? হ্যাঁ, অক্ষরা। পড়তে গেল কেন কে জানে। মেয়েটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শোনা যায় একটু মতো। ওর বাবা কে জানো তো। আর ও নাকি বিশেষ মিশতো না কারোর সঙ্গে। সামাজিক সমস্যা ছিল বোধহয়। না, স্কুল থেকে কিছুই বলতে পারছে না, বাড়ির লোকেরাও না। উফ, দিনকাল যা হয়েছে। অক্ষরার সঙ্গে আমার সেই শেষ কথাগুলোর উল্লেখ আমি করতে পারিনি কারো কাছে। ও সম্বন্ধে ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসতো। কাউকে কিছু বলতে পারিনি, ডাক্তারদের নয়, মা বাবাকে নয়, বন্ধুদের নয়। বলা উচিত ছিল হয়তো, কিন্তু পারিনি। কেমন মনে হতো ওটা আমার আর অক্ষরার মধ্যে থাকা উচিত। একটা প্রবল অপরাধ বোধের বৃত্তে ওর কথাগুলো আমি শুনিনি সেদিন। এটা কি সেজন্য আমার প্রাপ্য শাস্তি? সবাই ধরেই নিয়েছিল ক্লাসের পর একাই ছিল অক্ষরা। মুখোশটাকে দেখতে পেয়ে কেন নিয়ে পড়েছিল কেউ বুঝতে পারেনি অবশ্য। ওটাকে নিয়ে আমায় প্রশ্ন করলে আমি বলেছিলাম মল্লিকা ম্যামের সঙ্গে দুটো কথা বলে ব্যাগ নিয়ে রিহার্সালে যাওয়ার আগে আমি ওটার কথা ভুলে গিয়েছিলাম। এই কথাটা মিথ্যে ছিল না, সত্যি মনে ছিল না আমার। কেন কেন পড়েছিল অক্ষরা ওটা? ও সেই বলেছিল আমরা সব মুখোশ পরি, আর আমি বলে ফেলেছিলাম তুইও পড়লে পারিস। সেই জন্যই কি ওই অলিক আনন্দের অতিরঞ্জিত মুখোশটা পরে নিরুপায় অন্ধকারে ঝাঁপ দিয়েছিল?
নাকি ওটা নেহাতি দুর্ঘটনা ছিল। আমার শরীর প্রায় সুস্থ থাকতো না, জ্বরের ঘোরে কি সব এলোমেলো দেখতাম, ঘুমের মধ্যে চমকে উঠতাম। ওই স্কুলে ফিরে যাওয়া আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছিল। মা বাবা অনেক ভেবেচিন্তে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন আমাকে মাসিমণির কাছে মুম্বাইয়ে পাঠিয়ে দেবেন। মাসিমণি আমার মার বয়সে অনেক বড় দিদি। ওদের নিজের ছেলে বহুদিন হলো বিদেশে সেটেলড, ওখানে বিয়ে করেছে। মাসিমণি আর মেশো ঠিক নিজেদের মেয়ের মতো ভালোবাসেন আমায়। সব জেনে আন্তরিক খুশি হলেন আমি ওদের কাছে থাকবো বলে। মুম্বাইয়ে স্কুলে ভর্তি হলাম। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলাম ধীরে ধীরে। মা বাবা রিককে নিয়ে যাওয়া আসা করতেন। আর একটু বড় হয়ে আমিও বাড়ি যেতাম ছুটিতে। ভালো রেজাল্ট করে পাশ করে কলেজে ভর্তি হলাম। পোস্ট গ্রাজুয়েট করলাম মাসিমণির কাছে থেকেই। চাকরি নিয়ে কলকাতায় ফিরে এলাম আবার। আমার জীবনটা বাইরে থেকে স্বাভাবিক ছন্দে চলছিল, কিন্তু আসলে অক্ষর আমাকে ছেড়ে গেল না কোনো দিন। ও ফিরে ফিরে আসতো আমার স্বপ্নে, আমার স্মৃতিতে, আমার অবচেতনে। কানের কাছে ফিসফিস করে বলতো, চৈতি, এই চৈতি, শুনবি না আমার কথা? জানিস সেদিন কি হয়েছিল? না না, তার আগের দিন রাত্রিরে বাবার কাছে নতুন জুতো চেয়েছিলাম। আমার জুতো ছেঁড়া বলে সবাই কেমন করে তাকাতো কিনা, কিন্তু বাবার মেজাজ খারাপ ছিল। রেগে গিয়ে আমায়, আমি শুনবো না, চলে যা তুই। শোন না রে, বাড়িতে সেদিন আমায় কেউ খেতে দেয়নি। আমার মা বলেছিল আমি নাকি অলক্ষী। আমি জন্মাবার পর আমার এক ভাই মারা গিয়েছিল। তুই বল, সেটা কি আমার দোষ ছিল? চলে যা অক্ষরা। অক্ষরা সে কুঁচকে যাওয়া পোশাক পরে আছে, মুখে মুখোশটা, ঠোঁটের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মাগো, চমকে আমার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে থাকি। স্বপ্নের আসল কথাটা কাউকে বলতে পারতাম না আমি। কি বলবো? অক্ষরার সঙ্গে আমার যে কথাগুলো হয়েছিল শেষে, সেসব কাউকে বলিনি কোনো দিন। মনস্তত্ত্ববিদ ডাক্তারদের, কাউন্সেলরদের, থেরাপিস্টদের, কাউকে না। অপরাধ বোধের জন্য, গোপন কোনো ভয়ে। সেদিন আমি যদি অক্ষরার কথাগুলো শুনতাম, তাহলে কি ও বেঁচে থাকতো? ডাক্তারেরা বলেছিলেন প্রায় চোখের সামনে সহপাঠিনীর দুর্ঘটনায় মৃত্যু দেখার অভিজ্ঞতা ট্রমা, সেজন্য দুঃস্বপ্ন আসতেই পারে। উৎকণ্ঠা ও ঘুমের ওষুধ দিয়েছিলেন তারা। আর আমার স্বপ্নে দেখতাম বৃষ্টির মধ্যে আমি আর অক্ষরা রঘুদার অটোতে বসে আছি। অক্ষরার চুলে রক্ত জমে আছে। মুখোশের ফাঁকটা দিয়ে সে বলে, চৈতি, আজ তোকে সব কথা বলবো। আমি চাপা আতঙ্কের মধ্যে দেখি ফাঁকটার মধ্যে ওর ভেঙে যাওয়া দাঁতগুলো দেখা যাচ্ছে। না, আমায় বলিস না অক্ষরা। আমি চেষ্টা করি নেমে যেতে, কিন্তু পারি না। শোন না, আমাদের বাড়ির লোকেরা অনেক লোক তো, আর কেউ কেউ খুব খারাপ জানিস। আমার এক পিসে মশাই আমায় একলা ঘরে পেয়ে। চুপ কর তুই। প্রবল বৃষ্টিতে চারপাশ মুছে গেছে, শুধু আমি আর অক্ষরা আছি। বাজ পড়ে কোথায়, আমার ঘুম ভেঙে যায়। জানলার বাইরে বৃষ্টি পড়ছে সত্যি। অন্ধকারে চোখ মেলে শুয়ে আছি। বড় হয়ে আমি নিজেই মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছিলাম কিছুটা। অপরাধ বোধ থেকে আমি ওই স্বপ্নগুলো দেখি, এটা মনে হয়েছিল আমার। অবচেতনে বোধহয় আমি বিশ্বাস করি যে সেদিন অক্ষরার দিকে সহানুভূতির, সাহায্যের হাত বাড়ালে ও মরতো না। এখন বুঝতে পারি হয়তো সেদিন ওর মানসিক অবস্থা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সহ্যের সীমা ছাড়িয়ে নার্ভাস ব্রেকডাউন হয়েছিল ওর। এই সমাধানটা হয়তো আমায় স্বস্তি দিত। স্বাভাবিক অপরাধবোধ থেকে মানসিক সমস্যা, দুঃস্বপ্ন, সবটার উৎস আমার মনেই। তাই অক্ষরাকে দেখি বারবার, অলিক মূর্তি, যা মৃত তো মৃতই। যুক্তি দিয়ে ভাবলে মুক্ত হতে পারবো এই আবর্ত থেকে। কিন্তু আর একটা ব্যাপার মুম্বাইয়ে যাওয়ার পরপরই ঘটতে শুরু করেছিল, যার কোনো ব্যাখ্যা ছিল না। মুম্বাইয়ে যাওয়ার কিছুদিন পর একদিন দাদরের একটা ব্যস্ত জনবহুল রাস্তা দিয়ে হাঁটছিলাম মাসিমণির সঙ্গে গল্প করতে করতে। টুকটাক শপিং ছিল, ছোট ছোট দোকানগুলোই রাজ্যের জিনিস, জামা কাপড়, গয়নাগাটি, বাসনপত্র, সংসারের জিনিস, খেলনা, প্রসাধনী। একটা দোকানে বাচ্চাদের সস্তা জিনিসপত্র, খেলনা, পুতুল, ব্যাগ, ছবির বই, আর কতগুলো মুখোশ ঝুলছে। মুখোশ, তার মধ্যে একটা একটা মেয়ের মুখ, চড়া রঙে মেকআপ করা মুখ, ভুরু আর চোখ দুটোকে নীল কালো রং দিয়ে খুব টানা টানা করা, মাঝখানে গর্ত, গালে গোলাপি রং, টকটকে লাল ঠোঁট দুটো ফাঁক করা। চেনা, খুব চেনা আমার। আমি বোধহয় একটা অস্ফুট শব্দ করে দাঁড়িয়ে পড়েছিলাম। ভারী ঝোলা হাতে একটা মাঝবয়সী লোক আমায় প্রায় ধাক্কা দিচ্ছিল। বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে গেল। মাসিমণি বললেন, কি রে চৈতি, কি হলো? মাসিমণি, ওই ওই মুখোশগুলো দেখো।
ওই যে একটা মেয়ের মুখ, ওইটা? হ্যাঁ, কেন রে? ইস, কেমন যেন একটা দেখতে। না না, এমনি দেখছিলাম, অদ্ভুত দেখতে না? চলো। আমার মনে পড়লো মাসিমণি আমার মুখোশটা দেখেননি কখনো, ওটার কোনো বর্ণনাও দিইনি আমি। আমি আর কিছু বললাম না। কিন্তু আশ্চর্যভাবে আমি মুখোশটাকে সর্বত্র দেখতাম, দোকানে বাজারে এখানে ওখানে, একলা কিংবা অন্যদের সঙ্গে। হয়তো দেখতাম রাস্তার আবর্জনার মধ্যে পড়ে আছে। মনে আছে একবার আমি ফুটপাতে দাঁড়িয়েছিলাম এক বন্ধুর সঙ্গে, রাস্তা পেরোবো বলে। দেখলাম একটা বাচ্চা মেয়ে বাসের জানলায় বসে আছে মুখোশটা পরে। সে হঠাৎ আমার দিকে ফিরে হাত নাড়ল। বিনিতা কথার উত্তর না পেয়ে আমার দিকে তাকিয়ে বলল, চৈত্রিকা, কি হয়েছে? আর ইউ অল রাইট? আমি বললাম, ওই মেয়েটাকে দেখো, ওই বাসের জানলায়। ও বলল, আরে মুখোশ পড়েছে। বিনিতা হাসতে লাগলো, কিন্তু আমার হাত পা কাঁপছিল। এরকম ঘটতো বারবার। মুম্বাইয়ে থাকতে মালাড যাচ্ছিলাম একদিন লোকাল ট্রেনে, জানলার পাশে বসেছিলাম। আন্ধেরি স্টেশনে ট্রেনটা থামলো, প্রচুর ভিড়। কোলের বইটা থেকে মুখ তুলে বাইরে তাকালাম। একটা ডাব্বাওয়ালা অন্যদিকে সরে যেতেই দেখি একজন মহিলা, মুখোশ পরা, চোখের গর্ত থেকে আমার দিকে চেয়ে আছে। ঠোঁটের পাশটা দিয়ে রক্ত গড়াচ্ছে। ট্রেনটা ছেড়ে দিল, আর আমি চোখ বন্ধ করে হাত মুঠো করে বসে রইলাম। একবার লিফট পেতে দেরি হচ্ছিল বলে আমাদের আবাসনের সিঁড়ি দিয়ে উঠছিলাম অন্যমনস্কভাবে। ওপর থেকে কে যেন নামছিল, আমি খেয়াল করিনি। সে পাশ দিয়ে নামতে নামতে আমার দিকে মুখ ফেরালো, আর আমি ভয়ঙ্কর চমকে দেখলাম সে মুখোশটা পরে আছে। মাথাটা ঘুরে গিয়েছিল আমার। কোনো রকমে ফ্ল্যাটে পৌঁছেছিলাম। কেন যে মুখোশটা বারবার দেখি, আর সেই সঙ্গে স্বপ্নে অক্ষরা আসে, সবটা আমার কল্পনা হতে পারে না। অন্যরাও তো দেখতে পায়। মাসিমণি, বিনিতা, গত সপ্তাহে আমার সহকর্মী সুরেশ দেশপান্ডে বলছিল, কাল যখন তুমি অফিস থেকে বেরোলে তখন কে একজন পিকুলিয়ার একটা মুখোশ পরে তোমার পেছন পেছন হাঁটছিল। উইয়ার্ড, তুমি লক্ষ্য করনি? আমি আপাদমস্তক চমকে গিয়ে শুধু মাথা নেড়েছিলাম। আমি জানি সুরেশ আমার প্রতি বেশ আকৃষ্ট, যেমন অনেকেই হয়েছে, কিন্তু আমি কারোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা ভাবতেও পারি না। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম চেয়ারের পেছনে মাথা এলিয়ে। করবি উকি মেরে বলল, এই চৈতি, ওর তোর অফিসে দেরি হয়ে যাবে না? চেয়ারেই ঘুমিয়েছিলি, আবার ঘুমের সমস্যা হয়েছিল? মাথা নেড়ে চলে গেল। ও মর্নিং স্কুলে পড়ায়। তৈরি হয়ে কিচেনে এসে দেখি সুনেত্রা কফি বানিয়েছে। বলল, সুপ্রভাত, বেশি করে টোস্ট বানিয়েছি, দেখ, খেয়ে নে। খুব ভালো মেয়েরা, বন্ধুত্ব হয়েছে বেশ। সুনেত্রা বলল, এই উইকেন্ডে আসানসোলে যাব, মা বলছিলেন কি দরকার আছে, দেখি যদি অফিসে সোমবারটা ছুটি নেওয়া যায়। তুই বাড়ি যাবি নাকি শনিবারে? আমার বাবা মারা এখন সল্ট লেকে, রিক ব্যাঙ্গালোরে পড়ছে। আমি বললাম, দেখি। সেদিন অফিস থেকে ফেরার পথে বাড়ির কাছে পৌঁছেছি, এমন সময় একটা দমকা হাওয়ায় রাস্তার ধুলো বালি, কুটো কাটা ছেঁড়া কাগজ উড়ে আমার পায়ে কি একটা জড়িয়ে গেল। আমি ওড়নায় নাক মুখ চাপা দিয়েছিলাম, সরিয়ে দেখি সেই মুখোশটা। একটুও চমকালাম না, ভয়ও পেলাম না, যেন জানতাম এটাই হবে। সকাল থেকেই একটা পরিকল্পনা মাথার ভিতর ঘুরছিল ছায়ার মতো, এখন সেটা দৃঢ় হলো আরো। মুখোশটা তুলে নিয়ে ফ্ল্যাটে ফিরলাম। শুক্রবার ছিল। সেদিন সন্ধেবেলা সুনেত্রার উৎসাহে আমরা তিনজন পিৎজা খেতে খেতে একটা ভয়ের মুভি দেখলাম। রাত হয়ে গেল শেষ হতে হতে। হাই তুলে সুনেত্রা বলল, দেখলি তো, ভয়ের মুখোমুখি হলেই ভয় কেটে যায়, তখন একটা সমাধান বেরিয়ে আসে। আমি প্লেটগুলো তুলতে তুলতে বললাম, সবাই কি আর পারে? করবি বলল, বাবা, আমার অত সাহস নেই, শুতে যাচ্ছি, রাতে ভয় পেলে তোদের চেঁচিয়ে ডাকবো। তোর বয়ফ্রেন্ড রাহুলকে ডাকিস, বরং খুশিও হবে। হাসাহাসির মধ্যে শুভরাত্রি বলে আমরা যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করলাম। সুনেত্রার কথাটা আমার কানে বাজছিল, সমাধান, হ্যাঁ, এমনি ভাবে বাঁচা যায় না। শোবার জন্য তৈরি হয়ে রাত পোশাক পরে বিছানায় বসলাম। আলো নিভিয়ে নীল রাত আলো জ্বাললাম। মন স্থির করে চোখ বন্ধ করে বললাম, আয় অক্ষরা, তোর সব কথা শুনবো আজ। ওই জন্যই তো ফিরে ফিরে আসিস, তাই না? সব চুপচাপ। মাথার ভেতরটা দুলে গেল কেমন, চারপাশটা মিলিয়ে যাচ্ছে। কত বছর আগেকার এক শেষ দুপুরে আমি আমার বালিকা বয়সের সেই ক্লাসরুমে ঢুকছি। ব্যাগটা নিয়ে ছাদে যাব, রিহার্সাল আছে। দেখি অক্ষরা দাঁড়িয়ে আছে, ওর সে ভীতু আড়ষ্ট ভঙ্গিতে, মুখে কেমন দিশাহারা ভাব। সেই ক্লাস 9-এর ইউনিফর্ম পরা চৈতি আর অক্ষরা। আমি এগিয়ে গিয়ে নিজের ডেস্কে বসে বলি, আয় অক্ষরা, আমার পাশে বস। কি বলবি বলছিলি না, বল না। ও এসে আমার পাশে বসে, হাতে আমার মুখোশটা। আমি ওর ঠান্ডা হাতটা ধরি, ও কথা বলতে শুরু করে। ওর স্নেহহীন অবহেলিত শৈশব, কৈশোর, শারীরিক মানসিক নিগ্রহ, বাড়ির অসুস্থ পরিবেশ, অভিভাবকদের কঠোরতা, এর মধ্যে প্রতিবাদহীন নির্বান্ধ বড় হয়ে ওঠা, সব সব বলে। আমি চুপ করে শুনি। ওর কথা শেষ হয় আর আমরা চুপ করে বসে থাকি। তারপর আমি বলি, সেদিন শুনিনি, অন্যায় হয়েছিল আমার, আমায় মাফ কর তুই অক্ষরা। ও হাসে,
তারপর বলে, এখন শুনলি তো, তুই এতদিন শুনতে চাসনি বলেই যে আমাকে বারবার ফিরে আসতে হতো রে। মরে যাওয়ার সময় যে শুধু ওইটাই ভাবছিলাম। অক্ষরা, তুই কি পায়ে স্ট্রাপ জড়িয়ে, নাকি ইচ্ছে করে? ওসব পুরনো কথা থাক, আমি আর আসবো না। অক্ষরা আবার একটু হাসে, আর আমি অবাক হয়ে দেখি ওর হাসিটা কি সুন্দর, আগে দেখিনি কখনো। আমি এবার চলি রে, অনেকটা দূর যেতে হবে। মুখোশটা নেব। নে। ভালো থাকিস চৈতি। ক্লাসরুমের বাইরেটা আবছা। অক্ষরা দরজা দিয়ে বেরিয়ে সে কুয়াশায় মিলিয়ে যায়, আর আমি গভীর ঘুমে তলিয়ে যাই, নিবিড় শান্তির অপরাধহীন ঘুম। সকালে উঠে দেখি ঘর ভর্তি রোদ। টেবিলের উপর তাকিয়ে দেখলাম সেই মুখোশটা আর নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।